ট্রাম্প প্রশাসন দেশে দুর্নীতি বিরোধী কাঠামো দুর্বল করে ধনী ও ক্ষমতাবানদের সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেনবার্গ। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বড় ধরনের কর্পোরেট অপরাধ ও অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বদলে ছোট ব্যবসা ও তুলনামূলকভাবে ছোট অঙ্কের প্রতারণার দিকে নজর দিচ্ছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন 2021 সালের কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্টে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সংক্রান্ত নিয়মগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য ছিল বেনামি শেল কোম্পানিগুলোর পেছনে লুকিয়ে থাকা আসল মালিকদের পরিচয় উন্মোচন এবং অবৈধ অর্থ পাচার রোধ করা। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তকে ব্যবসায়িক বোঝা কমানোর প্রক্রিয়া বলে দাবি করলেও বিশ্লেষকদের অভিযোগ, এর মাধ্যমে ধনী ও ক্ষমতাবানদের বিশেষ সুবিধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এফবিআই কর্মকর্তা মাইকেল ফেনবার্গ বলেন, দুর্নীতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন পুরোপুরি দ্বিমুখী অবস্থান নিচ্ছে। তার অভিযোগ, প্রশাসন বড় ধরনের অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছোটখাটো অপরাধ দমনে পুরো শক্তি ব্যয় করছে। তিনি অভিযোগ করেন, বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে অভিজ্ঞদের জাস্টিস ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি রাজনৈতিক অনুগতদের নিয়োগের ফলে এই ধরনের তদন্তের ক্ষেত্রে ডিওজের সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে বলেও মনে করেন ফেইনবার্গ। ডিওজের সাবেক পার্ডন অ্যাটর্নি লি জয়ের বলেন, ট্রাম্পের অধীনে প্রেসিডেন্টের ক্ষমা প্রদানের ক্ষমতা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তার অভিযোগ, পার্ডন পাওয়ার ব্যবহার করে ট্রাম্প এমন ধনী ব্যক্তিদের ক্ষমা করছেন যারা মূলত বড় ধরনের আর্থিক অপরাধে অভিযুক্ত। ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রসঙ্গ টেনে ওয়ের বলেন, প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে বিদেশি ঘুষ ও জালিয়াতির মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞ ভিক্টোরিয়া গিডা মনে করেন, ট্রান্সপারেন্সি অ্যাক্টের প্রয়োগ সীমিত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অর্থ পাচারকারীদের জন্য নিজেদের পরিচয় গোপন রাখা আরও সহজ হয়ে যাবে। বিজনেস অ্যানালিস্ট ম্যাক্স চ্যাপকিনের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ছোট ব্যবসার জন্য স্বস্তিদায়ক হলেও অর্থ পাচার রোধের প্রক্রিয়াকে অনেক জটিল করে তুলবে। ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসন হত্যাকাণ্ডে দায়ের করা ফেডারেল মামলায় দোষ স্বীকার করেছেন লুইজি ম্যানজিওনি। শুক্রবার আদালতে দাঁড়িয়ে ম্যানজিওনি বলেন, ম্যানহাটনে তিনি থমসনকে গুলি করেন এবং এতে তার মৃত্যু হয়। ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, অভিযুক্ত কোনো সমঝোতা ছাড়াই সব অভিযোগে দোষ স্বীকার করায় প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আইনি ছাড় দেওয়া হয়নি। 2024 সালের 4 ডিসেম্বর সকালে ম্যানহাটনের একটি হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসনকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজও এরপর 5 দিনের ধরপাকড় ব্যাপক অভিযান গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। পরে পেনসিলভেনিয়া থেকে গ্রেফতার করা হয় লুইজি ম্যানজিওনিকে। এই হত্যার ঘটনায় শুক্রবার ফেডারেল মামলায় দোষ স্বীকার করেন লুইজি ম্যানজিওনি। আদালতে দাঁড়িয়ে বলেন, ম্যানহাটনে তিনি থমসনকে গুলি করেছিলেন এবং এতে তার মৃত্যু হয়। ম্যানজিওনি স্বীকার করেন, তিনি জানতেন তার কাজটি বেআইনি। আগামী 18 ডিসেম্বর এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক মার্গারেট গার্নেট। তবে ফেডারেল আদালতে অপরাধ স্বীকারের পরপরই নিউ ইয়র্ক স্টেট কোর্টে পৃথক হত্যা মামলাটি খারিজের আবেদন জানিয়েছেন ম্যানজিওনির প্রধান আইনজীবী কারেন ফ্রিডম্যান। একই ঘটনায় দুবার বিচার বা সাজা দেয়া সংবিধানের ডাবল জিওপার্ডি আইনের লঙ্ঘন বলে দাবি করেন তিনি। New York law does not permit a person to be prosecuted and punished twice for the exact same crime under a statute that governs successive prosecutions. ডিফেন্সের পরপরই ম্যানহাটন ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড, নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস এবং এফবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, ম্যানজিওনি কোনো সমঝোতা ছাড়াই সব অভিযোগে দোষ স্বীকার করেছেন, ফলে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আইনি ছাড় দেওয়া হয়নি। While the defendant pled guilty, our office does not have a plea agreement with him. Instead, he pled open, which means he pled guilty to all pending counts in the indictment. আদালতের প্রসিকিউশন পক্ষ থেকে আসামির সর্বোচ্চ সাজা দাবি করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। The result achieved today now allows our office to seek the maximum penalty allowed, life imprisonment. একই সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস সামাজিক মাধ্যমে অভিযুক্তকে হিরো বানানোর প্রবণতার কঠোর সমালোচনা করেন। And to those who idolize Luigi Mangione, I say this: violence is not a cause,
Murder is not a message, and a killer is certainly not a hero. ডিফেন্সের এই পদক্ষেপ প্রসঙ্গে আইন বিশেষজ্ঞ চেরিল বেডার জানান, ম্যানজিওনির সামনে ভালো কোনো বিকল্প ছিল না। শাস্তি নিশ্চিত জেনে স্টেট কারাগারের চেয়ে ফেডারেল কারাগারে থাকাটাই তার উদ্দেশ্য হতে পারে। So he was likely to be convicted anyway. And so this might have just come down to preferring to be in a federal prison over a state prison. বেডার আরও জানান, এই মামলায় ম্যানজিওনির প্যারোলবিহীন আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। But because this resulted in death, he is likely to be sentenced at the very high range and could in fact get life. And in federal court, there really is no parole. ইরানকে পরাজিত করার পর কৌশলগত হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি $2 নামিয়ে আনার আশাও করেন ট্রাম্প। তবে এই প্রণালীকে কিভাবে আমেরিকার ভূখণ্ডে পরিণত করা হবে সে বিষয়ে কোনো আইনি বা প্রশাসনিক ব্যাখ্যা দেননি তিনি। এছাড়া নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটি মেয়র জোরান মামদানিকে উগ্র বামপন্থী বলে আক্রমণ করেন তিনি। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের গার্ডেন সিটিতে ডেভিড এস ম্যাক সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সমর্থক, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। নিউ ইয়র্কের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি আরও কিছুদিন সহ্য করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত তার পরিকল্পনা বাস্তবায়ন হলে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি $2 নেমে আসবে বলে জানান তিনি। For you to pay a tiny little bit more for your gasoline, just remember you're doing it so that a very evil country cannot have a country. Really, it's the #1 state sponsor of terror in the world. দেশের ভবিষ্যতের কথা ভেবেই সব সিদ্ধান্ত নিচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। তার আমলে দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। You just have to remember that what we're doing is a great service for the world, not only for ourselves, for the world, and we're really doing a great job. Our military is unbelievable. The blockade is unstoppable. ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড রেকর্ড হারে কমেছে বলে জানান ট্রাম্প। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশের ভেতরের সহিংস অপরাধীদের গ্রেফতার করেছে বলেও জানান তিনি। ফেডারেল অপরাধীদের বিরুদ্ধে আগের চেয়ে 50% বেশি মামলা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। বক্তৃতায় ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের সমালোচনা করেন ট্রাম্প। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটি মেয়র জোরান মামদানিকে রেডিক্যাল বামপন্থী বলে আক্রমণ করেন তিনি। গভর্নর হোকুল নিউ ইয়র্কের জন্য ভয়াবহ নো ক্যাশ বেল আইনের পক্ষে এবং সোশ্যাল সিকিউরিটির উপর কর প্রত্যাহারের বিপক্ষে ছিলেন বলেও দাবি করেন ট্রাম্প। Crime, a nightmare for crime. She supports New York's disastrous no cash bail law. You know, it all started, if you think about it, because I've been here for a long time. ডেমোক্রেটরা সীমান্ত উন্মুক্ত রাখতে চায় বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট। উদাহরণ হিসেবে স্পেনের উন্মুক্ত সীমান্তের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানকার বিশৃঙ্খল পরিস্থিতি সবাই দেখতে পাচ্ছে। গত 18 মাসে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ 94% কমেছে বলে উল্লেখ করেন তিনি। ডেমোক্রেটদের নিয়োগ দেয়া নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসেরও সমালোচনা করেন ট্রাম্প। তারা মূলত দুর্নীতিবাজ অ্যাটর্নি পছন্দ করেন বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের ইতিহাসে লেটিশিয়া জেমস একজন কলঙ্কজনক অ্যাটর্নি জেনারেল বলেও দাবি করেন ট্রাম্প। তার প্রশাসন দারুণ কাজ করছে উল্লেখ করে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বে এখন সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে আমেরিকায়, ফলে দেশের অর্থনীতিও আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানান তিনি। রিপাবলিকানদের ভোট দিলে তা আরও ভালো হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে জাস্টিস ডিপার্টমেন্টের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শেফ। শুক্রবার এমএস নাউকে তিনি বলেন, কংগ্রেসের তদারকি এড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টাদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছে জাস্টিস ডিপার্টমেন্ট। তার দাবি, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের অধীনে বর্তমান ডিওজে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের অধীনে বর্তমান জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন সিনেট জুডিশিয়ারি কমিটির মেম্বার অ্যাডাম শেফ। শুক্রবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ডিওজের অফিস অব লিগ্যাল কাউন্সিল গোপনে প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। তিনি এটিকে কংগ্রেসের তদারকি থেকে বাঁচার কৌশল হিসেবে বর্ণনা করেন।
ডেমোক্রেটিক এই সেনেটর মনে করেন ওএলসি মূলত নিরপেক্ষ আইনি পরামর্শের জন্য পরিচিত হলেও বর্তমানে তা ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ারে পরিণত হয়েছে। ডিওজে কংগ্রেসের শুনানিতে কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছে না বলেও অভিযোগ করেন সেনেটর শিফ। তবে তিনি আশা প্রকাশ করেন আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে অর্থবরাদ্দের ক্ষমতা ব্যবহার করে ডিওজেকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এদিকে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্টাকির ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ডি বিশেয়ার। এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন ডেমোক্রেটিক গভর্নর প্রার্থীরা সাধারণ মানুষের জন্য অনেক ইতিবাচক কাজ করায় তারা অপ্রত্যাশিত এলাকাগুলোতেও জয়লাভ করতে পারেন। এ সময় দলীয় স্বার্থে নির্বাচনী আসন পুনর্বিন্যাস বন্ধ এবং ভোটিং রাইটস অ্যাক্টকে সংবিধানের অংশ করার আহ্বান জানান গভর্নর বিশেয়ার। অন্যদিকে নার্সিংহোমে বসবাসকারী প্রবীণ নাগরিকদের ভোটাধিকার নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি নার্সিংহোমের কর্মীদের জন্য বাসিন্দাদের ভোট দিতে সাহায্য করার পরামর্শগুলো বাদ দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের সমালোচনা করে কয়েকজন ডেমোক্রেটিক সেনেটর বলেন এর ফলে নার্সিংহোমে বসবাসকারী 1.2 মিলিয়ন নাগরিকের ভোটাধিকার ব্যাহত হতে পারে। এটিকে প্রবীণ নাগরিকদের ভোটদান প্রক্রিয়া কঠিন করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন আইন বিশেষজ্ঞ মার্ক এলায়াস। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে চরম অব্যবস্থাপনার জেরে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের বরখাস্তের দাবি তুলেছে ডেমোক্রেটরা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সহ একাধিক আইন প্রণেতা ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের অপসারণ চাইছেন। হেগসেথকে সরাতে রিপাবলিকানদের নিয়ে দ্বিদলীয় জোট গঠনের কথা জানিয়েছেন কংগ্রেসম্যান সেখ মোল্টন। ভুক্তভোগী সেনা সদস্যদের পাঠানো বার্তা ও ভিডিওতে খাবার সংকট ও মানসিক অবসাদের প্রমাণের কথা জানিয়েছেন সেনেটর রুবেন গালেগো। টানা 9 মাস সমুদ্রে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে তীব্র খাবার সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের খবর পাওয়া গেছে। স্যান ডিয়েগোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সাগরে ঝাঁপ দেয় এক সেনা সদস্যের স্ত্রী অভিযোগ করেন স্বামীর মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ার বিষয়টি চেইন অফ কমান্ড বরাবর জানানো হলেও পেন্টাগন কোনো পদক্ষেপ নেয়নি। এই ঘটনার জেরে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে বরখাস্ত ও অভিশংসনের দাবি তুলেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং কংগ্রেস আর্মড সার্ভিসেস কমিটির একাধিক সদস্য। এই প্রসঙ্গে ডেমোক্রেটিক মেজরিটি অ্যাকশন প্যাকের প্রতিষ্ঠাতা এমি ম্যাকগ্রা এমএস নাউকে বলেন হেগসেথের অক্ষমতা ও সততার অভাব জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। হেগসেথ অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করলেও সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর রুবেন গালেগো পেন্টাগনের বিরুদ্ধে সরাসরি মিথ্যাচারের অভিযোগ আনেন। তিনি জানান ভুক্তভোগী সেনা সদস্যদের পরিবার থেকে পাওয়া বার্তা ও ভিডিওতে খাবার সংকট ও মানসিক অবসাদের স্পষ্ট প্রমাণ মিলছে। ইতিমধ্যে হেগসেথকে সরাতে রিপাবলিকানদের নিয়ে দ্বিদলীয় জোট গঠন করেছেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেথ মোলটন। একই সাথে সেনা সদস্যদের জীবন রক্ষায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান এই আইন প্রণেতা। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিস ডেলিজিও প্রেসিডেন্ট ট্রাম্পের মোতায়েন যথেষ্ট দীর্ঘ নয় মন্তব্যকে অবমাননাকর বলে অভিহিত করেন। তিনি বলেন কমান্ডার ইন চিফ হিসাবে এই দায়ভার প্রেসিডেন্টকেই নিতে হবে। সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার একে সামরিক বাহিনীর বড় লজিস্টিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন। অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা সিড্রিক লেইটন রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সরবরাহ ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানের আহ্বান জানান। ইউএস প্যাসিফিক কমান্ডের সাবেক অপারেশনস ডিরেক্টর কার্ল শুস্টার সতর্ক করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নোঙর ছাড়া 200 দিনের বেশি সাগরে থাকার নজির নেই এবং সেনারা শয্যাসীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। অবিলম্বে বিকল্প রণতরীর মোতায়েন এবং ক্রু পরিবর্তনের মাধ্যমে সেনা সদস্যদের সুরক্ষার তাগিদ দেন তিনি। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দীর্ঘমেয়াদী মোতায়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রায়ান ক্লার্কের মতে ইরান যুদ্ধের মানবিক ও আর্থিক ব্যয় সামনে আসার সঙ্গে সঙ্গে নৌবাহিনীর ওপর প্রস্তুতিগত চাপ আরও বাড়তে পারে। একই সময় আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ ব্যবস্থা বাদ দিয়ে পুরনো প্রযুক্তিতে ফেরার সিদ্ধান্তে নতুন যুদ্ধ জাহাজের নকশা পরিবর্তনে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সামরিক বিষয়ক সংবাদপত্রগুলো উঠে এসেছে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকায় নেভি সদস্যদের মনোবল কমে যাচ্ছে এবং কারো কারো মাঝে আত্মহত্যা চেষ্টার প্রবণতাও দেখা দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞ ও হাডসন ইনস্টিটিউটের সেন্টার ফর ডিফেন্স কনসেপ্টস অ্যান্ড টেকনোলজির সিনিয়র ফেলো ও ডিরেক্টর ব্রায়ান লাক মনে করেন, সাধারণত 2 মাসের মতো সময়ে নেভি সদস্যদের নিয়োগ দেওয়া হয়। এমন সময়ে 6 মাসেরও বেশি সময় সমুদ্রে মোতায়েনে ক্রুদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। Urgent reactions to attacks, so that combination of monotony with periodic attacks makes it for very stressful period at sea. সংঘাতময় পরিস্থিতির কারণে যুদ্ধজাহাজে তাজা খাবার, ফলমূল ও শাকসবজির মতো মৌলিক সামগ্রী পাঠানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নেভিতে উপযুক্ত লোকজনকে ধরে রাখা কঠিন হবে বলেও মনে করেন এই সামরিক বিশেষজ্ঞ। And I could see going forward both having difficulties keeping the right people in the Navy, because if you're capable, you've got options. তবে শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্রাহাম লিঙ্কনের মোতায়েন এখনও যথেষ্ট দীর্ঘ হয়নি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে লিঙ্কন চলমান অবস্থায় আছে বা শিগগিরই সরানো হবে এবং এর জায়গায় একই রকম আরেকটি যুদ্ধজাহাজ পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি। That ship is moving right now, or very shortly, and it's being replaced with another very similar ship. No. তবে যেসব সেনা সদস্য ও ক্রুদের দীর্ঘ সময় ধরে মোতায়েন করা হয় তাদের প্রতি অন্যদের চেয়েও বেশি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলে জানান ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। একই সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধজাহাজ মোতায়েন করাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মনে করেন তিনি। ইরানের সাথে এই সংঘাতের ফলে শুধু জ্বালানি নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন খাতেও প্রভাব ফেলছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ কলবি কর্নেলি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী ব্লকের যত দীর্ঘ সময় এটি চলবে, উৎপাদক দেশগুলোকে তত বেশি নতুন পথে রপ্তানি বের করার নতুন উপায় খুঁজতে হবে। এদিকে ইরানের বর্তমান প্রশাসনের সাথে কোনো প্রকার চুক্তি সম্ভব নয় বলে মনে করেন হাউজ আর্মড ফোর্সেস সার্ভিস কমিটির মেম্বার ও রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস হিমেনেজ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি কাগজ কলমে চুক্তি স্বাক্ষর করেও আমেরিকায় নতুন প্রশাসন আসার পর আবারও অস্ত্র নির্মাণ শুরু করবে। সেন্টকমের সাবেক ডেপুটি কমান্ডার রবার্ট হারবার্ট মনে করেন, ইরানকে অর্থনৈতিকভাবে অচল করে দেওয়ার পরিকল্পনা কাজে লাগছে, তাই চূড়ান্ত পরিস্থিতির জন্য আরও কিছুটা অপেক্ষা করা উচিত বলে মনে করেন তিনি। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অর্থনীতি এখন রিপাবলিকানদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশের মানুষের অসন্তোষ বাড়ছে। আগস্টে ভোক্তা আস্থা কমেছে 8%। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম এবং শুল্ক নীতির প্রভাবে অন্যান্য পণ্যের দাম বাড়ায় এই চাপ সরাসরি পড়ছে ট্রাম্পের নিজস্ব ভোটারদের উপরও। সাংবাদিক লিজিওনিয়ারি বলেন, জ্বালানির দামের ধাক্কা সাধারণ ক্ষমতাসীন দলের জন্য ভালো ফল বয়ে আনে না। গবেষণায় দেখা গেছে, তেলের দামে বড় ধরনের পরিবর্তন হলে নির্বাচনে তার প্রভাব পড়ে। রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মানুষ ডেমোক্রেটিক এলাকার তুলনায় প্রায় 25 থেকে 26% বেশি গাড়ি চালান বলেও তিনি উল্লেখ করেন। ফলে জ্বালানির দাম বাড়ার প্রভাব রিপাবলিকান ভোটারদের উপর তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। বিশ্লেষক টিম ওব্রায়ান বলেন, ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়ছে। যুদ্ধ শুরুর সময় ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $72, যা পরে $110 কাছাকাছি উঠেছিল এবং এখন প্রায় $87 রয়েছে। তার মতে নভেম্বর পর্যন্ত এই উচ্চ মূল্য ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করতে পারে। শুল্ক নীতির প্রভাবও মূল্যস্ফীতির উপর থেকে যাচ্ছে। সাংবাদিক ও বিশ্লেষক ডেভিড রোড বলেন, জ্বালানির দাম বাড়লে শুধু গাড়ি চালানোর খরচ নয়, ট্রাকে পরিবহন করা মুদিপণ্য সহ প্রায় সবকিছু দাম বাড়তে পারে। তার মতে ডেমোক্রেটদেরও সতর্ক থাকতে হবে, কারণ ট্রাম্প অর্থনৈতিক সংকটের আলোচনা থেকে মানুষকে সংস্কৃতি ও রাজনৈতিক বিভাজনের ইস্যুর দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান গুয়েন মোর বলেন, মানুষের বাড়তে থাকা খরচ সামলানোর বাস্তবতার সঙ্গে ট্রাম্পের বক্তব্যের কোনো মিল নেই। তার দাবি, গ্যাস, মুদিপণ্য, ইউটিলিটি বিল ও স্বাস্থ্য সেবার খরচ বেড়েছে। তিনি বলেন, শুধু ইউটিলিটির খরচই বেড়েছে প্রায় $2,200। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ফ্লাড বলেন, জীবনযাত্রার বাড়তি খরচ কমানোই তার পুনর্নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি আবাসন সরবরাহ বাড়ানো, দাম কমানো এবং বড় ধরনের কর ছাড়কে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেন। ফলে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় এখন 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। নিউ ইয়র্কে প্রবাসী বাংলা নাট্যচর্চার 3 দশক পূর্তি উদযাপন করেছে নাট্যদল ঢাকা ড্রামা।
সংগঠনটি ৩০ বছর পূর্তি উপলক্ষে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে দিনব্যাপী নাট্য উৎসব মাস্ক অ্যান্ড মেটাফোর্স আয়োজন করা হয়। বিভিন্ন নাট্যদল ও বহু সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় নাট্যকর্মী ও দর্শকদের মিলন মেলায়। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা আয়োজনে এক টিকিটে ৬টি নাটক দেখার সুযোগ পান দর্শকরা। ফ্রন্টিয়ার ডে মিউজিক্যাল পারফরমেন্সের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর এমিরাটস রিচার্ড শেকানার। উদ্বোধনী পর্বে ফেস্টিভ্যাল কমিটির চেয়ারপারসন গার্গী মুখার্জির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফাইট ডিরেক্টর রিক সেন্ট্রালেট সহ বিশিষ্ট অতিথিরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।